হাই হ্যালো, ইম্পালস এডুকেয়ারের পক্ষ থেকে আমি আলামিন আছি তোমাদের সাথে। আজকে আমরা কথা বলবো ইংলিশের একদম বেসিক থেকে, মানে 9-10 লেভেলের ইংলিশের একদম শুরু থেকে আমরা শুরু করবো। কেমন? এটা হচ্ছে আমার হোয়াইট বোর্ডে প্রথম ক্লাস। তো এর আগে আমি খাতাতে টেন্সের একটা ক্লাস করে কিছুটা বোঝানোর ট্রাই করছিলাম। তো আজকে আমরা হোয়াইট বোর্ডে চলে আসবো। প্রথম কথা হচ্ছে, যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো কমেন্ট সেকশানে কমেন্ট করো। তো চলো ভিডিও শুরু করা যাক। Impulse Educare, all your edu support in one channel. প্রথম কথা হচ্ছে, যদি আমরা ইংলিশ নিয়ে আগাইতে চাই তাহলে আমাদেরকে বেসিক 5টা জিনিস জানতে হয়। সে বেসিক 5টা জিনিস হচ্ছে, প্রথমত হচ্ছে সেন্টেন্স, দ্বিতীয় হচ্ছে টেন্স, কেস, পারসন, অ্যান্ড ফিফথ হচ্ছে নাম্বার। এখন যদি তুমি মনে করো যে তোমার এই ব্যাপারগুলো নিয়ে আগানো আছে, এই ব্যাপারগুলো তুমি পারো, তাইলে তুমি নেক্সট স্টেপে চলে যাবা। আর যদি তোমার মনে হয় যে না, এই ব্যাপারগুলো তুমি জানো না, তাহলে প্রত্যেকটা জেনে জেনে আসতে হবে। দেন আমরা ইংলিশের যে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে আমরা যেতে পারবো। এর আগে আমাদেরকে এই 5টা জানতে হবে। এখন এই 5টা কেন জেনে আসতে হবে, 5টা কোথায় কোথায় কাজে লাগবে, তো যখন আমরা মানে আগাবো সামনে নেক্সট চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, তখন আমরা দেখবো যে এইগুলা কীভাবে কাজে লাগতেছে। যেমন আমি যখন অফলাইন ব্যাচে পড়াই, তাদেরকে প্রথমেই 5টা করাই আনি, দেন তারপরে আমরা শুরু করি। তো চলো, প্রথমত কথা হচ্ছে, আমি টেন্স নিয়ে একটা ছোট্ট বা কিছু বেসিক নিয়ে আলোচনা করছিলাম। ওই ভিডিওটা চাইলে তোমরা দেখতে পারো, বা আমি নতুন করে আবার আলোচনা করব। তো দেখো, হোয়াইট বোর্ডের কী সমস্যা বুঝলাম না। প্রথম কথা হচ্ছে টেন্স। টেন্স তোমরা জানো যে টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন কথা হচ্ছে, এই টেন্সগুলো একজন এক এক রকমভাবে পড়ায়। তো এর মধ্যে আমি জাস্ট শর্টকাটে কয়েকটা ব্যাপার, মানে তোমরা যেগুলো জানো সেগুলো জাস্ট শর্টকাটে বোঝানোর ট্রাই করবো। দেখো, প্রথম কথা হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা টেন্সই 4 ভাগে বিভক্ত, তাই না? ধরো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সই তো 4 ভাগে বিভক্ত। এখন এই টেন্সগুলোর অক্সিলারি ভার্ব, এই টেন্সগুলোর গঠন প্রণালী কী, এগুলো অনেক টিচার অনেকভাবে পড়ায়। ছোটোবেলায় আমাকেও মুখস্থ করানো হয়েছে, কিন্তু আমি জাস্ট ওটা তোমাদেরকে মুখস্থ করাবো না। আমি জাস্ট কয়েকটা জিনিস দেখাইতেছি, এইগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। সেটা হচ্ছে, যেমন ধরো ডু, ডাজ। দ্বিতীয়ত হচ্ছে অ্যাম, ইজ, আর। তৃতীয়ত হচ্ছে হ্যাভ, হ্যাজ, have been, has been। তারপর আসলে did, was, were। তারপর আসলে had been। এখন কথা হচ্ছে, তোমরা যখন ক্লাসটা দেখবা বা ক্লাসটা করতে শুরু করবা, তখন খাতা কলম নিয়ে বসবা, তাইলে ভালো হবে। এই ব্যাপারগুলো সব লিখতে হবে। এই যে এই 4টা হচ্ছে প্রেজেন্টের, এই 4টা হচ্ছে পাস্টের, আর উপর থেকে একটু মুছা দেই বা এদিকে একটু লিখি। শ্যাল, উইল, শ্যাল বি, উইল বি। এটা হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তারপর হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। দেখো, এই ব্যাপারগুলো তোমরা জানো। ডু, ডাজ প্রেজেন্ট ইনডিফিনাইট, অ্যাম, ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডিড একইভাবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো যদি তুমি একদমই এক নিঃশ্বাসে মনে রাখতে পারো, তাইলে হচ্ছে কি, নেক্সট স্টেপে গিয়ে তোমার আর খুঁজে বেড়ানো লাগবে না যে ফিউচার ইনডিফিনাইট টেন্স আসছে, এটার অক্সিলারি ভার্ব কী হবে। পাস্ট ইনডিফিনাইট আসছে, হায় এটার অক্সিলারি ভার্ব কী হবে। তারপরে ধরো পাস্ট পারফেক্ট টেন্স আসছে, এটার অক্সিলারি ভার্ব কী হবে। এইগুলো তোমার আর তখন খুঁজে বেড়ানো লাগবে না। তো এটা একটু মুখস্থ করার ট্রাই করো। এখন আসো একটু বলি
ডু ডাজ আর ডিড, এইগুলা মানে এই দুইটা টেন্স ছাড়া বাকি যে 10টা টেন্স আছে সবাই সবসময় অক্সিলারি ভার্ব নিয়ে বসবে, কিন্তু এই ডু ডাজ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট এরা কী করবে, বিশেষ বিশেষ সিচুয়েশানে এই ডু ডাজ এবং ডিডকে নিবে। বিশেষ বিশেষ সিচুয়েশান বলতে কেমন, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট মানে আমরা বললাম যে ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব, কিন্তু সবসময় নিবে না। নিবে হচ্ছে যখন শুধুমাত্র ওই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করব, তখনই ডু ডাজ অক্সিলারি ভার্ব হিসাবে বসবে। পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রেও সেম, যদি আমরা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করি তবেই ডিড আসবে, অন্যথায় ডিড আসবে না। এখন একটা কথা, আমি ছোট্ট ছোট্ট কিছু কথা বলবো, এই ছোট ছোট কথাগুলো যদি তোমরা লিখে বা মনে রাখতে পারো, যেভাবে হোক মনে রাখতে হবে কথা। যেমন ডিড থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটা ছোটোবেলায় টিচার 10 বার করে বলতে বলতে এখন তোমরাও 10 বার বলবা, ডিড থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমি সেন্টেন্স যখন দেখাবো সবগুলা প্রয়োগ দেখাবো, কেমন। আর একটা মজার ব্যাপার এখানে বলি, শ্যাল, উইল, আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্ব আছে। আরও একটা কথা মনে রাখো, মডেল অক্সিলারি ভার্বের পরে আজীবন মূল ভার্বের বেস ফর্ম বসবে, কেমন। যেমন প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে একটু পার্থক্য আছে। প্রেজেন্ট ফর্মের সাথে কখনো কখনো এস বাই এস যোগ হইতে পারে, কিন্তু বেস ফর্মের সাথে কোনো এস বাই এস যোগ হবে না, ওটা অল টাইম ওই V1 বসবে, কেমন। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্য। এখন আসো আমরা একটু সেন্টেন্সে যাই, মানে এগুলা দিয়ে সেন্টেন্স তৈরি করি। তার আগে আরও একটা ব্যাপার, কিছু কিছু জিনিস একটু লিখে নাও। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, অদ্ভুত, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস আর পারফেক্ট। দেখো আমি লিখতেছি না, তোমরা লিখে নেবে। প্রেজেন্ট ইনডিফিনাইটে তোমরা এভাবে বলবা যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট। কোনো অক্সিলারি ভার্ব থাকবে না মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট। সিমিলারলি পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না মূল ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইট। কন্টিনিউয়াসের ক্ষেত্রে সে যে কন্টিনিউয়াসই হোক V1 প্লাস আইএনজি। এখন V1 কি জিনিস, V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা এগুলো পড়বো। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। তো V1 তার সাথে আইএনজি যোগ, এটা হচ্ছে কন্টিনিউয়াস থাকে। কোন কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস থাকলে ভার্ব খুঁজবা, ভার্বের 1 বসাবা, তার সাথে আইএনজি যোগ হবে, মানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। পারফেক্ট হলে ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, কেমন। শুরু থেকে আসো, প্রেজেন্ট ইনডিফিনাইটে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট কোনো অক্সিলারি ভার্ব থাকবে না মূল ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইট। কন্টিনিউয়াস থাকলে V1 প্লাস আইএনজি, পারফেক্ট থাকলে V3। দুনিয়া উল্টায় গেলেও নিয়ম এটাই থাকবে, সেটা মাথায় রাখবা। এখন বলতে পারো যে আমি বললাম যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনাইট। এখানে একটা ব্যাপার আছে, এটা যদি শুধু এইভাবে বলো তাইলে মানুষ আমার পাগল বলবে, বা বলবে তুমি আমি তোমাদেরকে ভুল শেখাইছি। ঘটনা হচ্ছে ইন জেনারেল সাধারণত কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, কিন্তু ওই যে বলছিলাম একটু আগে যে যদি বিশেষ বিশেষ সিচুয়েশান আসে, অর্থাৎ ওইটা যদি হয় তোমার নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে। চলো আমরা এখন দেখি। দেখো ভিডিও স্পিড বাড়িয়ে কমিয়ে যেভাবে খুশি তুমি দেখে নিতে পারো। আর এটা হচ্ছে কি তোমার যে ছোট ছোট কথাগুলো আমি লিখতেছি, এই ছোট ছোট কথাগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এগুলাই তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। ধরো জাতীয় একটা উদাহরণ দিই, রহিম গোজ টু স্কুল। এখন এইখানে আবার এই যে গোজের একটা ব্যাপার আসছে, মানে আমরা জানি যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ। আচ্ছা ওগুলোতে পড়ে যাও, যদি জেনে থাকো ভালো, না জেনে থাকলে শুনো। আমাদেরকে ধরো দেওয়া থাকলো এমন যে রহিম গো টু স্কুল,
ধরো এটা তোমাকে চেঞ্জ করতে হবে, রাইট ফর্মস অফ ভার্ব যেটা, এই ভার্বটার মানে সঠিক ফর্মটা আমাদেরকে বসাইতে হবে। এখন তুমি এটা কি কোথাও মানে তোমার কি বলবো, একটা সিম্পল সেন্টেন্স এটা, এইখানে কোনো সময় নির্দেশক শব্দ নাই, ইয়েস্টারডে ফিউচার, ইয়েস্টারডে মানে হচ্ছে অতীত নির্দেশক শব্দ নাই, তারপর হচ্ছে নেক্সট ডে, নেক্সট উইক এই টাইপের শব্দ নাই। তো তুমি ধরে নাও এটাকে তুমি কি প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইট করতে পারো, যেহেতু এখানে বলা নাই কিছু। এখন কথা হচ্ছে আমি বলছিলাম যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনাইট, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনাইট। এখন এটাকে তুমি এভাবে করতে পারো যে রহিম গো টু স্কুল, এটা তুমি চাচ্ছ যে প্রেজেন্ট ইনডিফিনাইট করবা, কোনো অক্সিলারি ভার্ব নাই, মোর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিছি, হয়ে গেল, এটাই তো হওয়ার কথা ছিল। পরেরটাতে আসো, রহিম, যদি তুমি এটা পাস্ট ইনডিফিনাইট করতে চাও, কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনাইট। এখন একটু কথা আছে এই গোটা নিয়ে, কথাটা হচ্ছে এমন, যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট করতে চাই এবং সাবজেক্টটা থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, একা বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, এই কারণে গোয়ের সাথে ইয়েস যোগ হয়ে গোজ হয়েছে। এখন পারসন নাম্বার এগুলো সব নিয়ে ডিটেইল আলোচনা করব, একটু শর্টে বলে রাখি। পারসন হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, অর্থাৎ আই এবং উই, এগুলা দিয়ে যা হয় এগুলা, এবং ইউ দ্বারা যেগুলো তৈরি করা যায় সেগুলো ছাড়া বাকি যা আছে দুনিয়া সব থার্ড পারসন। আর একজন বোঝাইলে একা মানে সিঙ্গুলার নাম্বার, আর অনেকজন বোঝাইলে প্লুরাল নাম্বার। শেষ, এগুলো ডিটেল আলোচনা করব, জাস্ট সাথে থাইকো। তো এটা কি করলাম আমরা, রহিম, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিলাম, বাকিটা যেমন আছে তেমন, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিলাম, কোনো অক্সিলারি ভার্ব থাকলো না, পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখন কথা হচ্ছে যদি এটাকে আমরা কন্টিনিউয়াস মানে যে কোনো কন্টিনিউয়াস করতে চাই, দেখো কোন কন্টিনিউয়াস প্রথমত করতে চাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো রহিম, রহিমই থাকবে, আর ওই টু স্কুল আজীবন এরা থাকবে। কথা হচ্ছে চেঞ্জ হবে ভিতরে। তো ওই যে ছকটাতে যাও, ডুরা অ্যামিজার যে এখানে লিখছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি করতে চাই, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কী ছিল, অ্যামিজারের যেগুলো একটা। এবং রহিম হচ্ছে থার্ড পারসন এবং একা, কথা আছে থার্ড পারসন এবং একা যেখানে সেইখানে ইজ বস, তাহলে রহিমের পরে ইজ। বলছিলাম কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে অ্যান যোগ, তো V1 সাথে অ্যান যোগ দিলাম, হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস বানাও, রহিম অক্সিলারি ভার্ব কি পাস্ট কন্টিনিউয়াসের ওয়াজ হয় যে কোনো একটা, রহিম একা, ওয়াজ বসাও, সেম জিনিস V1 সাথে অ্যান যোগ করে দাও, হয়ে গেল। এখন কথা হচ্ছে একটা শর্টকাট আছে, ওই যে সাবজেক্টটা গোজ নিছিল না, মানে ইএস বা এস নিছিল, এই যে ইএস বা এস নিছিল, তার ক্ষেত্রে ইজ এবং ওয়াজ হয়, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইজ হয়, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ হয়। এই গোজে এস আছে মনে করতে পারো, হয়ে গেল। আসলে শর্টকাট দিয়ে জীবন চলে না, এভাবে এটা নিয়মগুলো আমাদেরকে জানতে হবে, নিয়মগুলো পড়তে হবে। এরপর আসো, এটা হচ্ছে আমরা একটা পারফেক্ট বানাইতে চাচ্ছি, পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট টেন্স, ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো রহিম, আমি বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কী হবে, একটা অক্সিলারি ভার্ব আসবে অবশ্যই, সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ, ওই ডুডা জ্যামিজারের ছকটাতে চলে যাও। তো রহিমের পরে ওই যে এসের কথা বললাম, হ্যাজ, রহিম হ্যাজ V3, অলওয়েজ পারফেক্ট মানেই V3, ঠিক আছে। গো ওয়েন্ট গন টু স্কুল, এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট করতে চাই তাহলে কী হবে, সেম রহিম, পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব কি একটাই আছে হ্যাড, তারপরে আসো V3, গন টু স্কুল। জানি না কতদূর তোমাদেরকে বোঝাইতে পারতেছি, যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে তাহলে কমেন্ট করো। আর হোয়াইট বোর্ডে এখনও পর্যন্ত প্রথম ক্লাস তো একটু প্রবলেম হতেই পারে, যেমন এই কালো মার্কারের কি জানি হয়েছে, ভাই ঠিকমতো সার্ভিস দিচ্ছে না, দেখবা সেগুলো দেখবো পরে। তো এখন এটাকে আসো আমরা ফিউচার, একটা ছোট্ট কথা মনে রাখো, হ্যাভ, হ্যাজ বা হ্যাড,
এই তিনটার পরে ভার্ব আসলে সেটা ভিতরে। দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার পরে সরাসরি ভার্ব আসলে সেটা ভার্বের ভিতরে হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে 100%। এখন এদের পর যদি অন্য কিছু আসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বিন আসে, তখন এটা চেঞ্জ হয়ে অন্য কিছু হতে পারবে। যেমন ধরো এই বিনের কারণে অন্য কিছু হতে পারবে, কিন্তু যদি তিনটার যে কোনো একটার পরে ভার্ব আসে ভিতরে হতে হবে মাস্ট। কেমন? তাহলে ছোট ছোট কথাগুলোর মধ্যে কয়েকটা কথা গেল, যেমন কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনাইট, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মূল ভার্বে পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনাইট, তারপরে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভিথ্রি হবে, কন্টিনিউয়াস হইলে আইএনজি যোগ, পারফেক্ট হইলে ভিথ্রি, হ্যাভ হ্যাজ হ্যাড মানে পারফেক্ট। চলো এটা আমরা ফিউচার ইনডিফিনিট বানাই। ফিউচার ইনডিফিনিট বানাতে হলে ফিউচার ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব কি? শ্যাল, উইলের যে কোনো একটা। এখন রহিমের পরে কি বসবে, শ্যাল নাকি উইল? এই ঝামেলাটা থেকে বাঁচতে হলে তোমরা একটা ধরো ব অ্যান্ড বে, দুইটা আমরা এটা বাংলা দিয়ে শিখবো, বাংলা যখন শিখবো তখন আরও ডিটেল জানতে পারবা। ব অর্থ হচ্ছে শ্যাল, আর বে হচ্ছে উইল। অর্থাৎ তুমি ক্রিয়া নিয়ে ভাববা যে রহিম একটা খাবে, যাই হোক রহিম খাবো না কি রহিম খাবে। যদি রহিম খাবো হয় তাহলে শ্যাল, যদি রহিম খাবে হয় তাহলে উইল। তো রহিম কি খাবে, তো উইল হবে। অর্থাৎ বে বোঝাইলে উইল বসবে, তো রহিমের পরে উইল। আর ফিউচার ইনডিফিনাইট টেন্সে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। আরও একটা কথা, উইল হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব তো বেশ কয়েক ধরনের আছে, এর মধ্যে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই মূল ভার্বের বেস ফর্ম হবে, তো গোই থাকবে। বেস ফর্মের পার্থক্য কী বলছিলাম প্রেজেন্ট ফর্মের সাথে? বেস ফর্ম হইলে আর এস বাই এস হয় না। যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এস বাই এস হওয়ার সুযোগ থাকে, কিন্তু বেস ফর্মে এস বাই এস হবে না, আইএনজি হবে না, ইডি হবে না, কিছুই হবে না। তো রহিম উইল গো টু স্কুল, ঠিক আছে। এখন এটাকে যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স বানায় তাহলে কী হবে? রহিমের পরে রহিম যেহেতু খাবে তো উইল, আর শ্যাল বি, উইল বি বলছিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, তো উইল বি। এবার ভি ওয়ানের সাথে আইএনজি যোগ হবে টু স্কুল। এখন একটা মজার জিনিস দেখো, মজার জিনিসটা হচ্ছে এইটা দেখো কি হয়েছে। বলছিলাম যে মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় বেস ফর্ম বসবে। দেখো উইলের পরে যদি ভার্ব আসতো তাইলে আমরা ওটাকে বেস ফর্ম বসাইতাম, কিন্তু উইলের পরে ভার্ব মানে সেন্টেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস। আমি শুরুতেই বলছি কন্টিনিউয়াস হইলেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখন সেন্টেন্সটা তো কন্টিনিউয়াস, তাই না? কন্টিনিউয়াস হইলে তুমি উইলের পরে তো আর ভার্বের সাথে আইএনজি দিতে পারবে না, এই কারণে এই বির উৎপত্তিটা হয়েছিল। আসলে বি বসায়া দেন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারছি। তেমন এমন বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখন চলো আই দিয়ে একটা ব্যাপার আছে। এই যে এইখানে বললাম যে ব বোঝাইলে শ্যাল বসবে, বে বোঝাইলে উইল বসবে। এখানে একটা ব্যাপার হচ্ছে আয়ের পরে, আধুনিক ব্যাকরণে আয়ের পরে শ্যাল উইল দুইটাই জায়েজ আছে। তোমরা বইয়ে দেখবা যে আয়ের পরে সবসময় উইল ব্যবহার করছে। তো আধুনিক ইংলিশ গ্রামারে আয়ের পরে আমি খাবো, আমি কিন্তু খাবে হয় না, আমি খাবে হয় কখনো, আমি খাবো হয়। তো বে থিওরি অনুযায়ী বে হইতে হলে উইল বসতে হইতো, কিন্তু যেহেতু ব খাবো শ্যাল বসার কথা আয়ের পরে, কিন্তু আধুনিক ব্যাকরণে শ্যাল উইল দুইটা জায়েজ আছে, এটা নিয়ে টেনশন নাই। চলো এখন আমরা কোথায় যাব? একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখি। পারফেক্ট কন্টিনিউয়াস, সে যে পারফেক্ট কন্টিনিউয়াস হয় হোক, ওই রহিমেরটা দিয়ে দেখি যে রহিম গো টু স্কুল। এটাকে ধরো আমাদেরকে বললো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাও। সিম্পল, রহিম তো রহিমই থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? ওই ডু ডাজ এম ইজ আর হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন। পড়ো 4 নম্বরে হ্যাভ বিন হ্যাজ বিন। তো রহিমের পরে রহিম যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সেহেতু এরপরে হ্যাজ বসবে। রহিম হ্যাজ বিন
আমি কি বলছিলাম, কন্টিনিউয়াস হইলে ভার্বের সাথে আইএনজি যোগ। এটা কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সে যে কন্টিনিউয়াস হোক। এখন তুমি বলতে পারো যে এইখানে তো পারফেক্টও আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে এখানে বড় ভাই হচ্ছে কন্টিনিউয়াস, কেমন? তো কন্টিনিউয়াসের গুরুত্ব বেশি। তো কন্টিনিউয়াস হচ্ছে যার কারণে ভার্বের সাথে আইএনজি যোগ। গোয়িং টু স্কুল, এখানে একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে একটা সময় নির্দেশক শব্দ থাকে, যেমন ফর 2 hours এমন হতে পারে, অথবা সিন্স দিয়ে কোনো একটা শব্দ থাকে, হতে পারে সিন্স মর্নিং। হাতে লেখা না বুঝতে পারলে বইল। কথা হচ্ছে এই যে কোথায় ফর বসবে, কোথায় সিন্স বসবে, এটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটু ঝামেলা হয়। সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে, বইয়ের ভাষা। নির্দিষ্ট সময়ের আগে সিন্স বসে, কিন্তু নির্দিষ্ট সময় কি তুমি জানো? নির্দিষ্ট সময় কোনটা? এখন সব বলা হচ্ছে অনির্দিষ্ট সময়ের আগে ফর বসে। এখন এই জিনিসটা বুঝো, 2 hours, কোন 2 hours তুমি জানো? তোরা বলছে যে এইটা থেকে অত সময় পর্যন্ত 2 hours, বা সকালের 2 hours, বিকালের 2 hours, 2020 সালের 2 hours বলছে, বলে নাই, তার মানে ওটা জানো না যে কখনকার। এই কারণে ওইটাকে বলা হয় অনির্দিষ্ট সময়, আর যার কারণে ফর। এখন আসো সিন্স মর্নিং, তুমি একটা ধারণা করতে পারতেছো যে সকাল থেকে পড়তেছে, বা সকাল থেকে হাঁটতেছে, সকাল থেকে কাজটা করতেছে, এই কারণে এটাকে বলা হয় নির্দিষ্ট সময়, কেমন? তো ভাঙা ভাঙতি থাকলে সেটার ক্ষেত্রে পর, আর যদি এমন সকাল বিকাল রাত এই টাইপের বলে, তাহলে সেটার ক্ষেত্রে কী হবে? সিন্স, কেমন? এখন তুমি এটা দিয়ে যে কোনো যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাইতে পারো। যদি ধরো তুমি বানাবা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে হ্যাড বসাই দাও, তাহলে হয়ে গেল হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর 2 hours, অথবা সিন্স মর্নিং। দেখো আমি ছোট্ট একটা কাজ দিয়ে দিব তোমাদের, তুমি একটা সেন্টেন্স দিয়ে 12টা সেন্টেন্স তৈরি করবা। অর্থাৎ ধরো এমন যে একদম জাতীয় উদাহরণ, আই ডু দ্য সাম, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটাস, এটারে তুমি 12টা তৈরি করবো। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে বলবা। আমি একটা করে দেখাই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দিতে হলে আই দ্য সামস থাকবে, আর মাঝে চেঞ্জ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব কি, মানে অক্সিলারি ভার্ব কি? অ্যাম ইজ আর, তাই এরপরে এম বসে, তো এম বসাইলাম, ভার্বের সাথে আইএনজি যোগ, এই যে ডু, আই এম ডুইং দ্য সাম, শেষ। এইভাবে তুমি 12টা সেন্টেন্স তৈরি করবা। যদি কথা শোনো তাই লাগাইতে পারবা, আর কথা না শুনলে চলে যাবা জলে, তোমার অস্তিত্বও কেউ খুঁজে পাবে না। ইউটিউবে পড়ানোর মানুষের অভাব নাই, আমাদের কাছে এত বেশি সহজ হয়ে গেছে ব্যাপারগুলো, পড়ানোর মানুষের অভাব নাই, আমাদের ভিডিওর অভাব নেই, আমরা দেখি ভুলে যাই, শেষ। তো একটু সিরিয়াসলি দেখতে হবে। আমার চেয়ে অনেকে অনেক ভালো ভালো ভিডিও ইউটিউবে পোস্ট করে বসে আছে, সেগুলো দেখো, দেখে শিখো। আমার ভিডিও দেখতে হবে এমন না, যে কোনো ভিডিও দেখো, দেখে শিখো, মেন কথাটা শিখতে হবে। সামনের দিনগুলো খুব খারাপ, শিক্ষা দীক্ষার একটা অন্যরকম ভ্যালু আসবে, বুঝছো? যাজ্ঞা, কথা যেটা বলছিলাম, কিছু কি বাদ পড়লো? আচ্ছা যাক, বাদ পড়লে সব আলোচনা হবে, সমস্যা নয়, বাদ পড়লে ধরায় দিও তোমরা। এখন কথা আছে, ধরো তাহলে কী করবা তুমি? গঠন প্রণালীর যে ব্যাপারটা ছিল, দেখো এই যে রহিম গোজ টু স্কুল, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আরে ভাই, সবগুলোতে সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, তোমার মাঝেরগুলো কি চেঞ্জ হবে সেটাই তুমি দেখো, তাইলেই তো হয়। মাঝেরগুলো চেঞ্জ হচ্ছে কি? কন্টিনিউয়াস হইলে আইএনজি হচ্ছে, পারফেক্ট হইলে V3 হচ্ছে, তারপরে হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট হলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইট হলে পাস্ট ফর্ম, শেষ। এই তো গঠন। আর মাঝের এই অক্সিলারি ভার্বগুলো মনে রাখো, ডু ডাজ হ্যাভ ইজ আর হ্যাজ বিন হ্যাজ বিন, ডিড ওয়াজ ওয়ার হ্যাড বিন, শ্যাল উইল বি শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, শেষ। গঠন ফটন এত মনে রাখার দরকার আছে? তুমি এটা দিয়ে মনে রাখো, তাইলেই তো হয়। এখন আসো কি, তাইলে ধরো আইএনজি যখনই দেখবা কোথাও আছে, তখন তোমার চিন্তা ভাবনা চলে যাবে কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস সেটা পরের ব্যাপার। যখন একটা V3 দেখবা, তখন তোমার চলে যাবে পারফেক্টে চিন্তা ভাবনা। কোন পারফেক্ট সেটা পরের কথা। যখন আইএনজি দেখবা প্লাস একটা সময় উল্লেখ থাকবে, তখন তোমার চিন্তা ভাবনা চলে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস।
কোন পারফেক্ট কন্টিনিউয়াস সেটা পরের ব্যাপার। দেখো আইএনজি পাইছো, ধরে নিছো এটা কন্টিনিউয়াস টেন্স। এখন কোন কন্টিনিউয়াস সেটা দেখবা, তার আগে অক্সিলারি ভার্বটা কি আছে, যা থাকবে সেই অনুযায়ী কন্টিনিউয়াস হবে। পারফেক্ট V3 পাইছো মানে পারফেক্ট, তাইলে কোন পারফেক্ট সেটা আগের অক্সিলারি ভার্ব দেখলেই বুঝতে পারবা। তার মানে বুঝতেছো ওই ডুরা জ্যামেজারের ছকটা কত বেশি জরুরি। এরপর আসো আইএনজি পাইছো, একটা সময় পাইছো, তাহলে অবশ্যই এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কোন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা পরের ব্যাপার, সেটা খুঁজবা, যে অক্সিলারি ভার্বটা কি সেই অনুযায়ী হবে। বুঝতেছো ঘটনা? খুব চাপ পড়তে হইব। এখন দেখো এগুলো তো গেল মানে ইংরেজি দেখে তুমি চিনবা। এখন বাংলা দেখে কিভাবে চিনবা যে কোনটা কোন টেন্স বা কোনটা কোন কোন টেন্স। দেখো এখানে একটা ছোট্টখাটো একটা ব্যাপার লিখে দিই, এটাও লিখে রাখবা যে তেসি, তেসো, তেসেন এগুলো থাকলে কন্টিনিউয়াস, NUOS। আসি, আসো, আসেন এগুলো থাকলে পারফেক্ট। কি বুঝলা? তেসি, তেছো, তেসেন থাকলে কন্টিনিউয়াস, আসি, আসো, আসেন থাকলে পারফেক্ট। আমি কি বলতেছি জাস্ট শুনো, এটা বোঝাবুঝি পরে আমি বোঝাবো। এরপর আসো ল, লে, লাম, ত, তে, তাম এরা থাকলে পাস্ট। ব, বে, বা এদের কেউ থাকলে ফিউচার। এখন কথা হচ্ছে কোথায় থাকবে এরা? উত্তরটা হচ্ছে ক্রিয়ার শেষে থাকবে। ক্রিয়াকারে বলে ওই সেন্টেন্সটা, মানে নর্মালি আমরা তো জানি যে কাজ করাকে ক্রিয়া বলে। কোনো শব্দ দ্বারা যদি কাজ করা বোঝায় তাহলে সেটা ক্রিয়া। এই ক্রিয়া দ্বারাই মূলত একটা সেন্টেন্স ফিনিশ হয়, শেষ হয়। যেমন আমি কাজটি করি, এই করা দ্বারা দেখো পুরা সেন্টেন্সটা শেষ হচ্ছে। অ্যাকচুয়ালি মানে তার মানে এই না যে আবার ওইটা হচ্ছে যে তুমি ভেবে নিবা যে শেষে যেটা আছে সেটাই ক্রিয়া, না না, এ ভুল করা যাবে না। দেখো আমি কাজটি করি, এই যে করি এটাকে আমরা দেখব, এটাকে দেখে আমরা আইডেন্টিফাই করব এটা কোন টেন্স, ঠিক আছে? সেই অনুযায়ী পরে অ্যাকশান নেব। এখন কথা হচ্ছে যদি তেসি, তেসো, তেসেন থাকে কন্টিনিউয়াস, এটার চলিত বাংলা হচ্ছে চয় ছয়, চয় ছয়, চয় ছয় একার, চয় ছয় ওকার, এমন কেমন এগুলো হচ্ছে কার? এই তেসি, তেসো, তেসেনের চলিত বাংলা। তেসি, তেসো, তেসেন হচ্ছে সাধু ভাষা, যেমন খাইতাছি, যাইতাছি। আমরা চলিত বাংলায় কি বলবো? চলিত বাংলায় বলবো খাচ্ছি, যাচ্ছি, তাই না? এরপর আসি, আসো, আসেন থাকলে পারফেক্ট। খাইয়াছি, গিয়াছি, যাই, তারপরে হচ্ছে এটা আমরা কি চলিত বাংলায় বলবি খেয়েছি, গিয়েছি, এমন। এবার ললেলাম, ততেতাম ক্রিয়ার শেষে যদি ললেলাম, ততেতামের কিছু থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট। এবার সে ববে বা ফিউচার। আমার একটা স্টুডেন্ট বলছিল স্যার প্রেজেন্ট তো কিছুই লিখলেন না, তাহলে প্রেজেন্ট কেমন হবে? ওরা আমি বলছিলাম যে ললেলাম, ততেতাম না, ললেলাম, ততেতাম, ববে বা এইগুলা কিছুই না থাকলে সেটা প্রেজেন্ট। তাহলে দেখো আমরা আসবো এইভাবে, করিরে আমরা আইডেন্টিফাই করবো এটা কোন টেন্স। করি, ললেলাম, ততেতাম নাই, তার মানে পাস্ট না। ববে বা নাই, তার মানে ফিউচার না। এখন পাস্ট ফিউচার না হলে তো প্রেজেন্ট অটো। এখন কোনটা প্রেজেন্টের? কোনটা প্রেজেন্টের? তো চারটা আছে না, প্রেজেন্টের চারটার মধ্যে কোনটা? দেখো তেসি, তেসো, তেসেন নাই, তার মানে কন্টিনিউয়াস না। আসি, আসো, আসেন নাই, তার মানে পারফেক্ট না। ওকে, এখন কন্টিনিউয়াস না, পারফেক্ট না, বাকি থাকে কে? ইনডিফিনাইট, তার মানে ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। কোন ইনডিফিনাইট? প্রেজেন্ট ইনডিফিনাইট। কেমন? ধরো আমি ইংরেজি পড়লাম বা সাধু ভাষায় পড়িলাম। দেখো পড়িলাম দিয়ে আমরা ধরবো, পরে ধরে দেখো ললেলামের যে কোনো একটা পাইছো, তার মানে এটা পাস্ট। ললেলাম পাইছো মানে পাস্ট। এখন কোন পাস্ট সেটা পরের ব্যাপার, তোমার আসতে হবে এভাবে। ললেলাম আছে তাই পাস্ট, এখন কোন পাস্ট সেটা পরের ব্যাপার। চলো পাস্ট পেয়ে গেছি, এখন খুঁজি আমরা। তেসি, তেসো, তেসেন থাকলে কন্টিনিউয়াস, আসি, আসো, আসেন থাকলে পারফেক্ট। এখানে তেসি, তেসো, তেসেন, আসি, আসো, আসেন আছে কিছু নাই, না থাকলে সেটা ইনডিফিনাইট, তার মানে এটা পাস্ট ইনডিফিনাইট। বোঝা যাচ্ছে? না বোঝা গেলে বইলো, আমি ট্রাই করব, কারণ তোমরা যদি নাই বুঝো আমি ভিডিও বানায় লাভ কি?
আর কলমের যে কী হয়েছে। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার। এখন আরেকটু আসি। দেখো এই জিনিসটা লিখে নাও, এই জিনিসটা লিখে ভিডিওটা পজ করে এটা লিখো, লিখে খাতায় রাখো সাথে, এগুলাই কাজে লাগবে। নেক্সট আসো, যদি ধরো কি বলে রহিমের কথা বলি, রহিম ভাত খাইতেছে, এরে আর কতবার যে ভাত খাওয়াবো, সারা বছর খালি ভাত খাইতেছে না, খাওয়াচ্ছে, ভাত খাইতেছে বা রহিম ভাত খাচ্ছে। আমার হাতে লেখা কিন্তু চরম বাজে, যদি না বুঝো তাহলে পরের ভিডিওতে বইলো, মানে এই কমেন্টে বইলো যে বোঝা যায় না, পরেরটা আমি ঠিক করার ট্রাই করব। দেখো বলছিলাম চলিত বাংলাতে ছয় ছয় একার, ছয় ছয় একের, ছয় ছয় ওকার যা থাকবে, আর সাধু ভাষাতে তেসি তেসো তেসেন থাকবে। এখন আসলে তুমি তোমার স্ট্র্যাটেজিটা কেমন হবে, আসো প্রথমে ললেলাম ততে তাম খুঁজবা, ললেলাম ততে তাম বয়বা কিচ্ছু নাই, ললেলাম থাকলে তো পাস্ট হইতো, বয়বা থাকলে ফিউচার হইতো, তো ললেলাম ততে তাম বয়বা কিছু নাই, তার মানে এটা প্রেজেন্ট। এখন প্রেজেন্ট কোনটা, প্রেজেন্ট তেসি তেসো তেসেন থাকলে কন্টিনিউয়াস, পেয়ে গেছো তেসি তেসো তেসেন, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেমন? এখন ধরো রহিম ভাত খাইয়াছে বা খেয়েছে, তো ফর্মুলা একই, ললেলাম ততে তা ববে বা এগুলা কিছু নাই, তার মানে এটা প্রেজেন্ট। আর আসি আসো আসেন তাই পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, এখন তুমি এইভাবে এইটাকে পরবর্তীতে ট্রান্সলেট করতে চাইবা। যেমন রহিম, তো রহিম প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাভ হ্যাজের যে কোনো একটা, রহিমের পরে হ্যাজ বসে, খাওয়া হচ্ছে ইট, ইটের ভিতরি বসবে ইট আর ইটেন, রাইস হয়ে গেল সোজা না? প্রথম কথা হচ্ছে তোমার তো আগে জানতে হবে এটা কোন টেন্স, দেন তুমি আসতে পারবা। তাহলে দেখো তোমাদের কাজ হচ্ছে ইংরেজিতে যেটা লিখছিলা একটা আমি দিছিলাম আই ডু দা সাম, ওইটা দিয়ে 12টা তৈরি করবা। আর এখানে রহিম ভাত খাই আছে বা রহিম ভাত খায়, রহিম ভাত খাই, এই জিনিসটা নিয়ে 12টা তৈরি করবা। যেমন রহিম ভাত খাইতেছে, রহিম ভাত খাই আছে, রহিম 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, ও এটা কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এভাবে হবে। রহিম একটা সময় নাও, রহিম 20 মিনিট ধরে ভাত খাচ্ছে। দেখো ছয় ছয় একার আসছে, তার মানে কন্টিনিউয়াস, ললেলাম ততে তাম্বাবে বা কিছু নাই, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বানায় এলাইছি। 20 মিনিট এটা সময়ের উল্লেখ করে দিলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? এই কাজগুলো করো, এই কাজগুলো করলে আশা করি ভালো হবে। এখন আমার একটা চাপ চলতেছে এখন, মানে পড়তে পড়তে ভালো লাগতেছিল, পরে ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি, কোথায় বসে থেকে লাভ কী, যার কারণে তৈরি করতেছি। আমার অনেক চাপ চলতেছে, আমার জন্য দোয়া করো। চাকরি বাকরি নাই তো, বেকার মানুষ তো, এই আর কি। তখন মনে করো যে মনোটনি বা একঘেয়েমি থাকাটাইতে ভিডিওটা তৈরি করলাম। এখন এই তো আজকের মতো এ পর্যন্ত। যদি কোনো কিছু আমি ভুল করে থাকি, এড়িয়ে থাকি, তাইলে সেটা জানাইও, কমেন্ট করলো, আশা করি আমি সলভ করার ট্রাই করব। আর কথা হচ্ছে আপাতত আমি ফেসবুকে নাই, ইউটিউবের কমেন্ট বক্সেই কমেন্ট করো, ফেসবুকে আমার খুব যা লাভ নাই, এটাই তো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাইকো, সুস্থ থাইকো। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট তো করবাই, প্রবলেম থাকলে সেটা কমেন্ট করবা। আর সাবস্ক্রাইব করার কথা বলি না নর্মালি, তাও সাবস্ক্রাইব যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। কেমন? আজকের মতো এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ নেক্সট উইকে। আল্লাহ হাফেজ।